বিশ্বাস 5 স্টার বলছেন এক্সিনোস 1480 প্রসেসর না দিয়ে যদি স্ন্যাপড্রাগন 6 Gen 4 দিয়ে লঞ্চ করতো তাহলে 22,000 রুপির বদলে 23,000 রুপিতে কিনতাম। এটা তো করতেই পারতো। স্যামসাং যখন এক্সিনোস প্রসেসর নিজের ঘর থেকে বানিয়ে দিচ্ছে সেটার উৎপাদন খরচা প্রায় কিছুই পড়ছে না। সেই হিসাবে যদি বাইরে থেকে একটা প্রসেসর কিনতে হতো তার দাম অনেক বেশি পড়তো। আর স্যামসাং এক্সিনোসকে পুরোপুরি ছাড়লে এক্সিনোস নামটাই তো মুছে যাবে। তাই ওরা এই ফোনে সেই ফোনে যেখানে যতটা পারে এক্সিনোস গুঁজে দেয়। অবশ্যই ভালো হতো এক্সিনোসের বদলে অন্য কিছু হলে আমাদের আস্থাটা বাড়তো, ভরসা বাড়তো, ইউজ করতে বেশি ভালো লাগতো। এসব ব্যাপার আছেই, কিন্তু যা আছে তা আছে, কিছু করার তো নেই। ফোনটা ওভারঅল ভালো এবং সেই ফোনে একটাই একটু মনটা খুঁতখুত করে, সেটা হচ্ছে এক্সিনোস প্রসেসর। গালিব 101 তিনি বলছেন দাদা মনে হয় এই প্রথমবার ইনফিনিক্সের ফোন রিভিউ করছে। যাই হোক, ইনফিনিক্স অনেক ভালো করছে। ইনফিনিক্স তো ভালো করছে, কিন্তু আমাদের যারা পুরনো দর্শক তারা জানেন ইনফিনিক্সের যা কিছু, যে কোনো ফোন যখন রিলিজ হতো সেই ফোনটা আমরা কভার করতাম। ইনফিনিক্স কোম্পানি থেকেই ফোন পাঠাতো এবং সেই ফোনগুলোতে এমন অনেক কিছু এত অপছন্দ হতো যে আমি অনেক খারাপ বলতাম, অনেক সমালোচনা করতাম। ভাবুন না, একটা ফোন সেই ফোনে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেয়নি। মানে ছোটখাটো ব্যাপারে এমন ছেঁচড়ামি, মানে টার্মটা অবশ্যই ইউজ করা উচিত না, কিন্তু ছোটখাটো ব্যাপারে এমন করতো ওরা যে দেখে খারাপ লাগতো। তো সেক্ষেত্রে ইনফিনিক্সের ফোন রিভিউ করা একসময় কমিয়ে দিলাম, ছেড়েই দিলাম পড়া যায়। কিন্তু ইনফিনিক্স এখন ভালো করছে। সেই সময় আমি খুব সমালোচনা করতাম ইনফিনিক্সের এক্সওএস এর সফটওয়্যারের, কিরকম কার্টুন কার্টুন দেখতে, আইকনগুলো, সফটওয়্যার ভীষণই খারাপ। তো আমি সাজেস্ট করতে পারতাম না আপনাদের ইনফিনিক্সের ফোন কেনার জন্য। তো সেক্ষেত্রে এখন যখন ইনফিনিক্স ভালো করেছে, সত্যি তাদের সফটওয়্যার মানে যা ইমপ্রুভ করেছে এটা আমি আশা করিনি, ইমপ্রুভ করেছে, ভালো ইমপ্রুভ করেছে। এবং তার সাথে সাথে এখন ওই ছোটখাটো চুরিগুলো করাও বন্ধ করেছে অনেকটা, তবে করবে এবং টুকটাক করছেও। সেগুলো তো আছেই, সেগুলো আমাদের ভিডিওতে থাকবে। কিন্তু যেহেতু উন্নতি করেছে তাই তাদের ফোনের ভিডিও আবার আমরা করছি। তো পুরনো দর্শক যদি নাও হয়ে থাকেন, পুরনো ভিডিও দেখে নেবেন। ইনফিনিক্সের ফোনের আমরা প্রচুর ভিডিও করেছি, আর আমাদের থেকে বেশি বোধহয় কেউ সমালোচনা করতো না ইনফিনিক্সের। হিমেল ফিরা তিনি বলছেন দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, এই ফোনটা আমাদের বাংলাদেশে 30,000 টাকা দাম। ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে মোবাইল ফোনের দামের এত বৈষম্য কেন? এটা খুবই দুঃখজনক ব্যাপার, কিন্তু দামের বৈষম্য বিভিন্ন কারণে হয়। অনেকের মনে হয়, মানে সোজা সাদা চোখে দেখলে মনে হয় যে ইন্ডিয়ান কারেন্সি আর বাংলা কারেন্সির তুলনা করলাম, বাংলাদেশের কারেন্সিতে তো মাত্র 4-5 হাজার টাকা দাম বেশি হওয়া উচিত, তার বেশি তো হওয়ার কথা না। বিশেষ করে আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে ঠিক আছে, আমি ধরে নিলাম আনঅফিসিয়াল ফোন নিয়ে যেতে একটা কস্টিং আছে, ট্রান্সপোর্টেশন চার্জ ইত্যাদি ইত্যাদি, সেগুলোর জন্য খরচা হচ্ছে, দোকানদার লাভ রাখছে, তাহলেও তো এত বাড়ার কথা না, ডবল দাম হয়ে যাওয়ার কথা না। যদি অফিসিয়াল ফোনও হয় তার দামও বা এত বেশি কেন থাকে? তার দাম বেশি থাকে শুধু ট্যাক্সের জন্য, 56% ট্যাক্সের জন্য না, ব্যাপারটা হচ্ছে মার্কেটের জন্য। বাংলাদেশের মার্কেটটা অনেক ছোট, কোম্পানিকে ওই মার্কেট থেকে যদি 2 কোটি টাকা তুলে আনতে হয় একটা মডেলের ফোন বিক্রি করে, তাহলে তাকে সেই ফোন পিছু লাভ অনেক বেশি রাখতে হয়। ইন্ডিয়াতে মার্কেটটা যেহেতু অনেক বড়, সেক্ষেত্রে একটা ফোন থেকে যদি একটা মডেলের, পার্টিকুলার মডেলের ফোন থেকে যদি কোম্পানিকে দেখা যায় 10 কোটি টাকা তুলে আনতে হয়, তাহলেও এত বেশি ইউনিট বিক্রি হবে যে সেখানে প্রতি ইউনিটে তাদের প্রফিট কম রাখলেও চলবে, তাই দাম কম থাকে। চায়নার মার্কেটে গেলে এই ব্যাপারটা আরো বেশি হয়। তো এইভাবে মার্কেটের উপর ডিপেন্ড করে জিনিসগুলো, তো সেই জন্য দামের তফাৎ হয়ে যায়। এই নিয়ে আমি বিস্তারিত ভিডিও বহু আগে বানিয়েছিলাম, এখন আর এইসব বিষয়ে ভিডিও বানাই না। তবে হ্যাঁ, সেই সব ভিডিও একবার খুঁজে দেখে নেবেন, এই বিষয়ে বিশদে খুব ভালো করে বলা আছে। আমার মনে হয় না আজ অব্দি আর কোনো ইউটিউব চ্যানেলে সেইভাবে ব্যাখ্যা করা হয়েছে বা বলা হয়েছে যেরকম আমি সেই সময় বলেছিলাম। মিলান মাহমুদ বলছেন দাদা আমি বাংলাদেশ থেকে বলছি, একসময় জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড সোনি এরিকসন কেন মার্কেট থেকে হারিয়ে গেল, এই নিয়ে একটা ভিডিও দেবেন। ছোট্ট করে বলে দিই, যদি সেরকম হয় ভিডিও নিশ্চয়ই দেবো, কিন্তু ব্যাপারটা এটাই যে সনি ব্যবসাটা ভালো করে করতে পারেনি, ঠিক যেরকম নোকিয়া করতে পারেনি, কারণ তারা গ্রাহকদের বুঝতে পারেনি। গ্রাহকরা কি চাইছে এটা বোঝা সব থেকে দরকার, তারপর তো সেই অনুযায়ী ফোন তৈরি হবে, তারপর তো দামের কথা, তারপর তো স্পেসিফিকেশনস এর কথা। এইসব সনি কখনো তাদের গ্রাহকদের সেভাবে বুঝতে পারেনি, তাই তারা মার্কেটে মুখ থুবড়ে পড়েছে। এবার এই বিষয়ে বিশদে বলতে হলে অনেক কিছু বলতে হবে, তো সেই নিয়ে আলাদা একটা ভিডিওই না হয় করা যাবে। তহিদ তালুকদার বলছেন 1 বছর আগের পুরাতন মডেলগুলোতে স্যামসাং আপডেট One UI 7 দিচ্ছে না কেন? তাহলে 6-7 বছর আপডেটের লোক দেখায় আর ফোন কত বিক্রি করবে? না, ব্যাপার হচ্ছে স্যামসাং দিচ্ছে না, দেওয়া শুরু হয়েছে। One UI 7 এর আপডেট আসছে, কিছু কিছু ফোনে আসছে এবং হয়তো একটু স্লো আসছে, এটা হতে পারে। তার কারণ একটা এটা যে স্যামসাং তাদের ফোনের সফটওয়্যারটা তাড়াহুড়ো করে দিয়ে দিল, তারপর সেই ফোনে প্রচুর বাগ চলে আসলো, ইউজ করতে গিয়ে নানা রকম সমস্যা হবে। এই জিনিসটা যাতে না হয় সেটাকে সিকিউর করে। আপনি খেয়াল করে দেখুন, স্যামসাং এর ফোনে আপডেট আসার পর অনেক সমস্যা দেখা দিচ্ছে, এই ব্যাপারটা কিন্তু খুব একটা হয় না। অন্যান্য ফোনে কিন্তু এই জিনিসটা হয়। এই তাড়াহুড়োর ব্যাপারটা না করে স্যামসাং ধীরে সুস্থে দিক, কিন্তু তারা যেখানে প্রমিস করেছে 6-7 বছর দেবে, আশা করি, আমি স্যামসাং এর কেউ নই, সেক্ষেত্রে আমি আশা করতে পারি যে স্যামসাং সেই প্রমিস রাখবে, কারণ কোম্পানিটা আজ অব্দি রেখে এসেছে প্রমিস। এরকম বড় কোম্পানি, ভালো কোম্পানি, আশা করা যায় ঠিক করবে। জাবির রাহাত তিনি খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন, বলছেন লাস্ট কয়েক বছর ধরে খেয়াল করছি স্মার্টফোন কোম্পানিগুলো বছর ঘুরতে না ঘুরতে কত মোবাইল যে বের করছে, আসলে এটা কেন করে? ব্যবসা তো না। এই প্রসেসর, ক্যামেরা সবকিছুতেই কতটা আপডেট করতে পারে? এখানে অনেকগুলো কথা বলার আছে। আমাদের ভিডিওতে আমি প্রায় আজকাল কমেন্ট দেখি যে আমি ফোনের নেগেটিভ দিকগুলো বলি না, ফোনের সমালোচনা করি না। আসলে সময়টা পাল্টে গেছে, এটা বুঝতে হবে। ফোন এখন যা বেরোয়, যত সব ফোন বেরোচ্ছে, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড বেশিরভাগ ফোন বজায় রাখে। ফোনের আর কোনো উন্নতি হওয়ার খুব একটা
জায়গা নেই। সবাই ওই 50 মেগাপিক্সেল ক্যামেরাই দেবে, সবাই 6000 বা 7000 এমএএইচ ব্যাটারিই দেবে, সবাই ওই মিলিটারি গ্রেড সার্টিফিকেশনের গল্পই বলবে, IP65 বা 68 এর রেটিং দেবে। প্রসেসরের একটু এদিক ওদিক হবে, কেউ মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 দিচ্ছে, কেউ হয়তো এক্সিনোস 1480 দিচ্ছে, কেউ হয়তো স্ন্যাপড্রাগন 7 Gen 3 বা 7S Gen 3 দিচ্ছে। এইটুকু তফাৎ, এছাড়া আর কিছু তফাৎ খুব একটা হচ্ছে না ফোনগুলোর মধ্যে। সবাই বলছে আপডেট দেবো 2 বছর 3 বছর 4 বছর বা 5 বছর যাই হোক না কেন, সেটা তো সেইটা কোন দামের ফোন তার উপর নির্ভর করছে। তো দেখা যাবে 10,000-এর ফোনে সবাই 2 বছরের আপডেট প্রমিস করছে, 20,000-এর ফোনে সবাই 4 বছরের আপডেট প্রমিস করছে, এরকম ভাবেই চলছে। তো এখন আমাদের মধ্যে বহু রিভিউয়ার আমি দেখি যে ব্যাপারটা যেটা করার চেষ্টা করে সেটা হচ্ছে নিট পিকিং। মানে ফোনের সমালোচনা করার তো খুব কিছু জায়গা নেই, সব ফোনই একই ফোন আসলে, তো এটার সমালোচনা করলে সবকটার একই রকম সমালোচনা করতে হবে। তাহলে আমি ওই ছোট ছোট কিছু খুঁটিনাটি ব্যাপার ধরে বলবো যে এটা নেই, এটা খারাপ, ওটা ভালো না, এটা ভালো হতে পারতো, এরকম বলবো না। সেরকম করার কোনো মানে হয় না। এক্সপিরিয়েন্স আপনার কিরকম হচ্ছে সেটা যদি বলতে হয় তাহলে বলতে হয় যে সব ফোনই মোটামুটি কাছাকাছি দিচ্ছে, কিন্তু কিছু বড় তফাৎ যদি এসে যায় সেটা আমরা নিশ্চয়ই ভিডিওতে বলি। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি, কোম্পানি কেন এত ঘন ঘন ফোন লঞ্চ করছে? কারণ তাদের আর উন্নতি করার জায়গা নেই। প্রত্যেকটা ফোনই ভালো, প্রত্যেকটা ফোনই স্যাচুরেটেড। তাহলে তারা কি করে ফোন বিক্রি করবে? আপনার কাছে যদি ভিভো V30 থাকে, V40 বা V50 কেন কিনবেন? সবই তো সেম। আপনার কাছে যদি ভিভো V30 ফোনটা বা ওপো F27 যদি থাকে বা এরকম কোনো ফোন থাকে, তাহলে সেই ফোনটা আপনি তো দীর্ঘদিন ব্যবহার করবেন, ফোনটা তো পাল্টাবেন না। ফোনের হার্ডওয়্যার সফটওয়্যার সব কিছু মোটামুটি ভালোই দিয়েছে কোম্পানি। এবার ফোনটা পাল্টানোর জন্য, আপনাকে বোঝানোর জন্য যে নতুন মডেল এসে গেছে, নতুন কিছু এসে গেছে, নতুন টেকনোলজি এসে গেছে, আপনার এবার পাল্টানোর সময় হয়েছে, সেটা বলার জন্য, সেই সাইকোলজিক্যাল গেমটা খেলার জন্য নতুন মডেল লঞ্চ করা হয়, পরবর্তী মডেল লঞ্চ করা হয়। আপনার মনে হবে আরে আমি তো সেই V20 বা 30 কিনেছিলাম, এখন V50 এসে গেছে, এর মধ্যে তার মানে কত কিছু চেঞ্জ হয়ে গেছে। আমার তাহলে এবার চেঞ্জ করে V50টা না হোক, পরের বারে V60টা নেব। অথবা F23 আমার কাছে আছে, আমি ভাবছি যে F29 এসে গেছে, এতটা কিছু পাল্টে গেল, এবার অন্তত F29 না নিয়ে F31 যখন আসবে তখন আমি তাহলে কিনবো। দেখা যাবে F31 যা কিছু আছে F23-তে তার থেকে আপনি কিছু কম পাচ্ছেন না। এই কারণে ঘন ঘন ফোন লঞ্চ করে কোম্পানি। আপনাকে সাইকোলজিক্যালি বলা হচ্ছে যে সবকিছু পাল্টে যাচ্ছে, ভীষণ আপগ্রেড হচ্ছে, আপনি নিজের ফোনটা এবার পাল্টান, এটা বলার জন্য। শোয়েব শাহজাদ তিনি বলছেন অনেকদিন হয়ে গেছে আপনার টেক নিউজ দেন না। টেক নিউজের ব্যাপারে একটা বিশাল বড় আপডেট আছে, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হচ্ছে টেক নিউজ আবার চালু হবে, প্রথমে সপ্তাহে একদিন করে চালু হবে, তারপর রেগুলার চালু হবে আশা করছি। তো টেক নিউজটা এরকম যে আমি একটা নিউজ চ্যানেলের জন্য টেক নিউজ বানাবো। আমাদের চ্যানেলে টেক নিউজ তো আসছে না, কিন্তু আমাদের এখানে যে আনন্দবাজার অনলাইন আছে, আনন্দবাজার অনলাইনে আমার ভিডিও যাবে, যেখানে আমি টেক নিউজ বলবো আপনাদের, মানে আমার ভিডিওটাই আপনাকে গিয়ে একটু অন্য চ্যানেলে দেখতে হবে, এইটুকু শুধু তফাৎ হবে, কিন্তু টেক নিউজ আসবে এবং খুব ইন্টারেস্টিং ভাবে, নতুন ভাবে আমরা কিছু করার চেষ্টা করব। দেখা যাক, সাথে থাকবেন সবাই, এটা অনুরোধ রইল। আনন্দবাজার অনলাইনে গিয়ে আমাদের টেক নিউজ দেখবেন, আমি লিঙ্কটাও দিয়ে দেবো সেই সময় যখন শুরু হবে। মে মাস থেকে এই ব্যাপারটা শুরু হচ্ছে, তো টেক নিউজ আসবে, আমিও মিস করি তো টেক নিউজকে। মোহাম্মদ মিস্তাফিজুর তিনি বলছেন 6-7 বছর থেকে ফোন ব্যবহার করে আসছি, জীবনে প্রথম ওপোর এই একটা ফোন পছন্দ হলো, তবে OIS থাকলে ভালো হতো। একদম ঠিক কথা, ওপোর ফোন সত্যি পছন্দ করা খুব মুশকিল হতো আগে যেভাবে কাজ করতো। ভিভোর ফোনও তো তাই ছিল, ভিভোর ফোন ওভার প্রাইস ছিল একটা সময়, কিন্তু এখন ভিভো ওপো আমার মনে হয় মার্কেটে যা কম্পিটিশন বেড়েছে, তারাও নিজেদেরকে একটু চেঞ্জ করছে, ঠিকঠাক দামে ঠিকঠাক ফোন আনার চেষ্টা করছে। তবে হ্যাঁ, আমি একটা জিনিস আপনাকে বলি, যে কিছু ফোন আছে যেগুলো এখনো, বিশেষ করে বাজেট সেগমেন্টের ফোন, এখনো ওপো বা ভিভো কোম্পানি সেগুলো কিন্তু বেশি দামে বিক্রি করে, ওগুলো না নেওয়াই ভালো। আমরা সেই সব ফোনের ভিডিও কিন্তু বানাই না। তো ওপো K13 কেন ভিডিও বানিয়েছি, কারণ মনে হয়েছে যে ওই ফোনটা ওই দামে ঠিক আছে, ওই ফোনটা ওভার প্রাইসড নয়, তার জন্য আমরা ভিডিও বানিয়েছি। তো অবশ্যই ওপোর আরও ফোন আছে যেগুলোর আমরা ভিডিও বানাচ্ছি না, কারণ আমাদের মনে হচ্ছে যে ওই ফোনগুলো ভালো না বা ওভার প্রাইসড। শুভেন্দু ঘোষ তিনি বলছেন এই দামে অনেক খারাপ দিকও আছে। 1 UFS 2.2 র্যাম, 2 সিঙ্গেল স্পিকার, 3 3.5 mm জ্যাক, 4 2 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেট। এটা সম্ভবত ভিভো T4 ফোনের ব্যাপারে বলা হয়েছে। তো UFS 2.2 স্টোরেজ টাইপ ওই প্রাইস সেগমেন্টে প্রায় সব কোম্পানি দিচ্ছে, সবাই দিচ্ছে, তো সেক্ষেত্রে এটা সমালোচনা করার কিছু নেই। 20,000 রুপির নিচে যদি আসেন তাহলে UFS 2.2ই নিতে হবে। যদি কেউ বাই চান্স UFS 3.1 দেয় না, তাহলে দেখবেন সে অন্য কোথাও গিয়ে কম্প্রোমাইজ করেছে, যেটা আপনি ধরতে পারেননি। সিঙ্গেল স্পিকার ব্যাপারটা হ্যাঁ আমি মানছি, সিঙ্গেল স্পিকারটার জায়গায় অবশ্যই ডাবল ডুয়েল স্পিকার হলে ভালো হতো, এবং সেটা আমি ভিডিওতে বলেওছি যে সিঙ্গেল স্পিকার আছে। 3.5 mm জ্যাকের ব্যাপারে যদি বলতে হয় তাহলে বলতে হয় কোন ফোনে পাওয়া যাচ্ছে, আজকাল খুব রেয়ার হয়ে যাচ্ছে 3.5
5mm জ্যাকের পোর্ট, এটা নিয়ে আর সমালোচনা করা, যারা সমালোচনা করে তাদের সমালোচনা করা উচিত। আর 2 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেট, হ্যাঁ 2 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেট খুব একটা খারাপ নয়, এটা কমন, এটাও কমন ওই UFS 2.2 এর মতো। 3 ইয়ার হলে ভালো হতো, কিন্তু 2 ইয়ার ঠিক আছে। কিন্তু সব থেকে বড় কথা যেটা 2 ইয়ার না 3 ইয়ার অ্যান্ড্রয়েড আপডেট প্রমিস করলো, সেটার থেকেও ইম্পর্টেন্ট যেটা প্রমিস করছে সেটা দেবে তো। মোটোরোলা একটা সময় এটা করতো, আমরা প্রচুর সমালোচনা করতাম, মোটোরোলা কোম্পানি কিন্তু এখন নিজেদের কিছুটা শুধরেছে, আপডেট আসে, তো দেখা যাক অন্যান্য কোম্পানিগুলো কি করে। লোফি ভাইবস অফিসিয়াল তিনি বলছেন, দাদা iQOO Z10 5G আর Vivo T4 5G এর স্পেসিফিকেশন সেম, তাই অলরাউন্ডার ফোন কোনটা হবে, iQOO Z10 5G না Vivo T4 5G, একটু বলবেন। অলরাউন্ডার ফোন কোনটা হবে, দুটো ফোন তো একই ফোন, আসলে তফাৎ কিছু নেই। তফাৎ যেটা আছে দুটো ফোনের, সেটা হচ্ছে দুটো ফোনের দাম আর ব্র্যান্ডিং এর, শুধু ওই পিছনের স্টিকারটা যে ভিভো লেখা আর iQOO লেখা, এছাড়া কিন্তু সেরকম তফাৎ নেই। সব থেকে বড় তফাৎ হচ্ছে যে ভিভোর ফোনটা নিতে পারেন, তার কারণ ভিভোর ফোন অফলাইনে পাওয়া যায়, দোকানে বাজারে হাটে পাওয়া যায়, iQOOর ফোন কিন্তু সেটা পাওয়া যায় না, iQOOর ফোন কিন্তু অনলাইনে কিনতে হয়। ভিভো একই ফোন ওই জন্য দুবার বার করেছে, লঞ্চ করেছে iQOOর নাম দিয়ে আর ভিভোর নাম দিয়ে, কিন্তু ভিভোর ফোনটার অদ্ভুতভাবে দাম কম রেখেছে। ভিভো টি সিরিজটাকে কতটা গুরুত্ব দিচ্ছে এটা থেকে বোঝা যায় যে iQOOর ফোনের থেকেও তারা টি সিরিজের ফোনের দাম কম রেখেছে। আশিক খান বলছেন ভিভোর ফোনে দাম বেশি রাখে, এটা বেশি সমস্যা। ভিভোর ফোনে দাম বেশি রাখতো, এখন কিন্তু বেশি রাখে না। ভিভোর ফোন কিছু স্পেসিফিক মডেল, আমি সবসময় আপনাদের বলে দিয়েছি যে ভিভোর ভি সিরিজের ফোন কিনলে কিনুন, ভিভোর এক্স সিরিজের ফোন কিনলে কিনুন, কিন্তু ভিভোর কম দামি যে ফোনগুলো আছে ওয়াই সিরিজের ফোন ভুলেও কিনবেন না। ভিভো কম দামি ফোনের ক্ষেত্রে সত্যি দাম বেশি রাখে এখনো, কিন্তু এক্স সিরিজের ফোন বা ভি সিরিজের ফোন সেগুলো কিনলে এমনিতে মনে হতে পারে দামটা বেশি, কিন্তু ফোনের ওভারঅল যা এক্সপিরিয়েন্স আছে, ফোনটা যা দিচ্ছে, তাতে আমার মনে হয় না খুব একটা কিছু খারাপ হচ্ছে। যারা ওই ফোন পছন্দ করবেন তাদের পক্ষে ওটা ঠিকই আছে। না ভ্যালু ফর মানি এরকম নয়, স্যামসাং এর ফোনও ভ্যালু ফর মানি না, তবু আমরা যে কারণে স্যামসাং এর ফোন রেকমেন্ড করি, ভিভোর ভি সিরিজ বা এক্স সিরিজের ফোন সেই একই কারণেই রেকমেন্ড করা যায়। ফয়সাল ফিরদৌস বলছেন, OnePlus এর মতো এখন স্যামসাংও গ্রিন লাইনের জন্য বদনাম হবে। আমি স্যামসাং এর ট্যাব ও ফোন ব্যবহার করি, কিন্তু গ্রিন লাইনের জন্য এস সিরিজের ফোন নেওয়ার সাহস হচ্ছে না। এটা সমস্যা ভাই, সব কোম্পানির সমস্যা। স্যামসাং এ তো আছেই, প্রতিটা কোম্পানিতে আছে, আইফোনেও তো হয়, কিছু করার নেই এই ব্যাপারটা। এই ব্যাপারটা মানে খুবই দুঃখজনক। আমি দেখেছি কত দামি দামি ফোন লোকে কিনেছে, তাতে গ্রিন লাইন এসে গেছে। কি বলবো এগুলো, আমি জানি না, কোম্পানিগুলো চেষ্টা করছে নিশ্চয়ই, কোনো না কোনোভাবে তারাও তো চেষ্টা করছে। দেখা যাক এই গ্রিন লাইনের অভিশাপ থেকে আমরা কবে মুক্ত হতে পারি। তবে আমি আপনাদের একটা কথা বলতে পারি, তাড়াতাড়ি লাইক টাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, তাহলে গ্রিন লাইন আসার সম্ভাবনা কমে যাবে। And also press this bell আজকের ভিডিও icon. এখানেই শেষ করি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।